ভাই বন্দী আছে প্রিয় নদী ভাইয়েরা, তার সুযোগ্য উত্তরকারী জনাব তারেক রহমান এই অবৈধ সরকারের দূষণের শিকার হয়ে মিথ্যা মামলায় আজকে বিদেশে অবস্থান করতে বুঝতে পারছেন আপনারা। আমরা তাদের সৈনিক, আমাদের মনে রাখতে হবে আমরা যার নীতি আদর্শের সৈনিক, তারা যেভাবে জীবনের মায়া ত্যাগ করে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন, আমরা তার সৈনিক হয়ে আগামী দিনে আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে প্রিয় সাথী ভাইরা, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে। আমরা বিশ্বাস করি 10 নং ওয়ার্ডের সকল পর্যায়ের জনগণ আমাদের প্রিয় নেতার পাশে থেকে সবসময় যেভাবে সহযোগিতা করে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করেছেন, আগামী দিনে এই বেহায়া অবৈধ খুনি লুটেরা সরকারের বিরুদ্ধে আমাদের যে মুক্তির সংগ্রাম, আমাদের যে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম, আমাদের যে ভোটার অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম, সেই সংগ্রামেও আমাদের প্রিয় নেতার পাশে থাকে সকল চাপকে উপেক্ষা করে রাষ্ট্রের রাজপথে সমস্ত আন্দোলন সংগ্রাম সফল করবে এ প্রত্যাশা ব্যক্ত করে আজকে 10 নং ওয়ার্ড বিএনপি এই আয়োজন করেছেন এবং যারা শরীর হয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে রশিদপুরের আঞ্চলিক বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা করে এ প্রোগ্রামকে সফল সার্থক করেছেন, বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। শহীদ জিয়া বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের নেওয়ার জন্য আপনারা প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করে যিনার মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছেন সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার সাবেক সফল মেয়র, আগামী জাতীয় সংসদ নির্বাচন জামালপুর সদর 5 আসনের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, নয়নের মণি, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আমাদের এলাকার প্রিয় সন্তান, আমরা যার নেতৃত্বে সাবেক চায়ের, বিশেষ করে আমাদের এই এলাকার 10-এর তার নেতৃত্বে আমরা সকলে প্রাণপণে এই রাজনীতিতে বিশ্বাসী রাজনীতি করি, সেই প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন জননেতা অ্যাডভোকেট শের মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই। জননেতা অ্যাডভোকেট শের মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই আপনাদের মাঝে এখন জামালপুরে জেলা বিএনপি গৃহীত 12 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় দল 10 নং ওয়ার্ড শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনাবদ্ধ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই 10 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলেমান হোসেন, উপস্থিত আমাদের জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর পৌর বিএনপি সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব মাইনুদ্দিন বাবুল, জাতীয়বাদী দল জামালপুর শহর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় মানুষ, সাবেক ছাত্রনেতা শাহ আব্দুল্লাহ মাসুদ, জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বর্তমান জাতীয়বাদী কৃষক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, জামালপুর জেলা বিএনপি সম্মানিত সহ দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহিন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, জামালপুর জেলা বিএনপি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, আমাদের এই ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক
আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল সরকার, উপস্থিত জাতীয়বাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক যুবনেতা আনোয়ারুজ্জামান লিটন, আমাদের যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সদস্য মুকুল হোসেন, আমাদের এই ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সহ আমাদের এইখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ, আসলে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, জাতীয়বাদী ছাত্র দল জামালপুর জেলা শহর শাখার বিপ্লবী সদস্য সচিব শামীম সহ আমাদের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়া, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি যার স্মরণে আজকের আয়োজন, এই জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর বীরত্বের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত বীর শহীদদের জীবনের বিনিময়ে আমরা আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি, আমি সকল বীর শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, পুনরুদ্ধার করার আন্দোলনে যারা জীবন দিয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রচন্ড গরম, বিস্তর আলোচনায় যাব না। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার যে গৌরব উজ্জ্বল ভূমিকা, বিশেষ করে পাক ভারত যুদ্ধে, সেই যুদ্ধে অবদান রাখার জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটি আজও স্বর্ণাক্ষরে ইতিহাসের খাতায় লেখা আছে। আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, যে স্বাধীনতার জন্য 2 লক্ষ মা বোনকে ইজ্জত দিতে হয়েছে। আমরা যদি স্বাধীনতা পূর্ববর্তী এবং সার্বভৌমত্ব পরবর্তী যে রহমানের জীবনী বিশ্লেষণ করি তাহলে অনেকটা পরিপূরক হয়ে যাবে। আমরা বিএনপি করি, কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে জিয়াউর রহমান কোন রাজনৈতিক নেতা ছিল না। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হচ্ছে যে পাক হানাদার বাহিনী যখন এই জাতির মুক্তিকামী মানুষের উপর স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বর্বরোচিত হামলা চালায়, নির্বিচারে হত্যা, গুম, খুন, মা বোনদেরকে গণধর্ষণ শুরু করে, সেই সময় সঙ্গত কারণেই এই জাতির মুক্তিকামী মানুষগুলো তাকিয়েছিল শেখ মুজিবুর রহমানের। কিন্তু ইতিহাসের নির্মম সত্য যে শেখ মুজিবুর রহমান সাহেব সেই সময় জাতিকে, এই জাতির মানুষগুলোকে মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন। সেই সময় পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান সরকারের সাথে জেল দরবারে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করা যায়। একদিকে পাক বাহিনী এই জাতির মুক্তিকামী মানুষকে হত্যা, গুম, খুন করেছে, মা বোনদেরকে দর্শন করেছে, আরেকদিকে সেই হত্যা, গুম, খুন, দর্শনের উপর দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান সরকারের সাথে জেল দরবারে ব্যস্ত। জাতির এরকম চাল নেতৃত্বহীন দুঃসময়ে যে মানুষটি এই জাতির মুক্তির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত থেকে সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন।
চট্টগ্রামের কালোঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন, যে ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্ব জানতে পারে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করেছে, যে ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মুক্তিকামী মানুষগুলো স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমাদের বক্তব্য এখানে যে শেখ মুজিবুর রহমান সাহেব রাজনৈতিক নেতা হয়েও সেদিন জাতির মুক্তির সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন। জিয়াউর রহমান রাজনৈতিক নেতা না হয়েও সেদিন জাতির মুক্তির সঠিক সিদ্ধান্ত নিতে সফল হয়েছিলেন। আমরা যদি স্বাধীনতা যুদ্ধকালীন সময় বিশ্লেষণ করি, দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে, 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ মামুনের ইজ্জত গিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা মুক্তিযুদ্ধ সংগঠনের নামে ভারত গিয়ে জীবন রক্ষা করেছেন, কিন্তু জিয়া রহমান পালায় যায় নাই। রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ 11টি অঞ্চলে বিভক্ত করে 11টি সেক্টরে যুদ্ধ পরিচালিত হয়েছে। জিয়া রহমান সেই যোদ্ধা যিনি একটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পরেও আরেকটি সেক্টরের অতিরিক্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমানের মধ্যে পার্থক্য এইটুকু। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন, জিয়া রহমান রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে জিয়া রহমানের সেই স্বাধীনতা যুদ্ধকালীন গৌরবোজ্জ্বল ইতিহাসকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতার জোরে বিকৃত করার চেষ্টা করছেন, নানাভাবে মিথ্যাচার করছেন। কেউ কেউ বলেন যে জিয়া রহমান নাকি পাকিস্তানের গুপ্তচর ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন না। আমরা আওয়ামী লীগের সেই বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের মনে রাখা উচিত যে জিয়া রহমানের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য, ভূমিকার জন্য আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জিয়া রহমানকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন। আপনারা বলেন যে রহমান গুপ্তচর, তাহলে আপনার নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিশ্চয় ঘুষ খেয়ে তো সেই খেতাব দেয় নাই, তার বীরত্বপূর্ণ অবদানের জন্য যোগ দিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব স্বীকৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধা হিসেবে, আর আপনারা আদি নেতা মাদি নেতারা বক্তৃতা করেন যে জিয়া রহমান গুপ্তচর ছিল, মুক্তিযোদ্ধা ছিল। কেউ কেউ বক্তৃতা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী উনি একটি অনুষ্ঠানে বক্তৃতা করেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যদি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে স্বাধীনতার যুদ্ধ শুরু হলো 26শে মার্চে কেন? 7ই মার্চে কেন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো না? যদি 7ই মার্চে ঘোষণা দিয়ে থাকেন, তাহলে 7ই মার্চকে কেন স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় না? আপনাদের বক্তব্যের মধ্যেই আপনাদের সেই মিথ্যাচার মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। কথা খুব পরিষ্কার, ক্ষমতা দিয়ে গায়ে তুলে মিথ্যাচার করা যাবে, কিন্তু ইতিহাসের প্রকৃত সত্যকে মুছে ফেলা যাবে না। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। আমরা যদি স্বাধীনতা পরবর্তী ইতিহাস দেখি, স্বাধীন বাংলাদেশের জিয়া রহমান ক্ষমতার লোভ করে নাই, আবার সেনাবাহিনীতে ফিরে গেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমানের সরকার। 72 সাল থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন ছিল, সরকার পরিচালিত হয়েছে। 72 সাল থেকে 75 সাল পর্যন্ত এই বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কি অবস্থা ছিল, এর মুরব্বী যারা আছেন তারাই সবচেয়ে ভালো জানেন, তারা সবচেয়ে সচক্ষে দেখেছেন, প্রত্যক্ষ থাকে। বাংলাদেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীরা মানুষের উপর নানা রকম জুলুম নির্যাতন করত। রাজনৈতিক কর্মীরা, প্রতিবাদী যুবক তরুণরা হত্যা, খুন, খুনের শিকার হল। সেই সময়ে সরকার যদিও
যুবকেরা নানা রকম অন্যায় অত্যাচার দর্শনের শিকার হল। দুর্ভাগ্য, বিচার বেদনা, বিচারের সংস্কৃতি ছিল না। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অর্থনীতিতে চরম নাজুক আকার ধারণ করেছে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে যাওয়া উপার্জন করতো, সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে চিন্তায় রয়েছে। অর্থনীতিতে চরম নাজুক আকার ধারণ করেছিল। আজকে আমরা স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছর পদার্পণ করেছি। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের সরকারের একমাত্র সরকার যার সময় বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ বাঁচার প্রয়োজনে ডাস্টবিনের ময়লা খাবার খেয়েছে, মানুষ বাঁচার প্রয়োজনে আটার ভুসি খেয়েছে। আমাদের বয়স কম ছিল, কিন্তু আমরাও দেখছি যে পরনে, অনেকের পরনে কাপড় ছিল না, কোমরের ভিতরে পাইকা লাগাইয়া ওই লেংটি মারত, ২০ লেংটি বুক করে যেত। মানুষ এইভাবে নিজেদের জীবন রক্ষা করছে। তারপরেও হাজার হাজার মানুষ ওই দুর্ভিক্ষে মারা গেছে। আমরা যদি জিয়া রহমানের জীবনী বিশ্লেষণ করি, এই জাতির মুক্তির একটি অনিবার্য সময়ে প্রয়োজনে জিয়া রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শেখ মুজিবুরের প্রবর্তিত সেই ৫ সাল বেগে দিয়ে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছিলেন। আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাংলাদেশ আওয়ামী লীগকেও বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। আওয়ামী লীগ নামক কোন রাজনৈতিক সংগঠন হিসেবে সময় ছিল না। জিয়া রহমান সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন বিদায় আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি নতুন করে আবার রেজিস্ট্রেশন করে পুনর্জন্ম নেওয়ার সুযোগ পেয়েছিলেন। জিয়া রহমান যদি সকল রাজনৈতিক রাজনীতি করার সুযোগ সৃষ্টি না করতেন, আজকে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি থাকত না। এটা ইতিহাসের নির্মম সত্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জিয়া রহমান দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন। জিয়া রহমানের শাসন আমলে মানুষ দুবেলা দুমুঠো খাওয়া পড়ার নিশ্চয়তা তৈরি হয়েছিল। জিয়া রহমানের শাসন আমলে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল, মানুষ শান্তিতে ঘুমানোর সুযোগ পেয়েছিল। জিয়া রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, আজ থেকে ৪৩ বছর পুরনো জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। তো আমরা যদি দেখি ৪৩ বছর আগে জিয়া রহমানের যে সমস্ত চিন্তা, চেতনা, পরিকল্পনা, সেই তার ৪৩ বছর আগে সুদূর প্রসারী চিন্তা, চেতনা, পরিকল্পনার উপরে ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আজ থেকে ৪৩ বছর পূর্বে জিয়া রহমান যখন ক্ষমতায় ছিল, জিয়া রহমান এদেশের সর্বপ্রথম ৮,৫০০ বেকার যুবক তরুণকে কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে আন্তর্জাতিক শ্রমিক বাজারে যে যাত্রা শুরু করেছিল, যার সুবাদে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণরা বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করছেন, সেই টাকা দিয়ে তাদের পরিবার বেঁচে আছে। সেই টাকার উপর ভিত্তি করে, যাকে রেমিটেন্স বলা হয়, সেই টাকার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা বলি যে আমরা উন্নত, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। অর্থনৈতিকভাবে যেটুকু সমৃদ্ধ হয়েছে, সেটুকুর শুভ সূচনা করে গিয়েছিলেন আমাদের এই প্রিয় নেতা জিয়া রহমান। আজ থেকে ৪৩ বছর পূর্বে জিয়া রহমান গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছিলেন। যেই গার্মেন্টসে আজকে লক্ষ লক্ষ তরুণ তরুণী চাকরি করে নিজেদের জীবন জীবিকা রক্ষা করছেন। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে সেই গার্মেন্টস শিল্প। জিয়া রহমান, আপনারা জানেন যে এদেশের যুব সমাজ, তরুণ সমাজকে দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করার চিন্তা, চেতনা, পরিকল্পনা থেকে সেই সময়ের যুব সংস্কৃতিকে, তরুণদেরকে
প্রশিক্ষণ দিয়েছিলেন মাছের খামার করার, গরুর খামার করার, হাঁস মুরগি খামার করার। এই হাঁস মুরগি গবাদি পশু পালন প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছিলেন, যার সুবাদে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ যারা বেকার, তারা আজকে এই হাঁসের মুরগি খামার করে, মাছের চাষ করে, গবাদি পশুর খামার করে নিজেদের জীবন জীবিকা রক্ষা করছেন, নিজেদের পরিবারকে রক্ষা করছেন। এখানে অনেকেই আছেন যারা সচক্ষে দেখেছেন যে জিয়া রহমানের শাসনামলের আগে বাংলাদেশ এক ফসলের দেশ ছিল, বছরে একটা ফসল। বাংলাদেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সর্বপ্রথম জিয়া রহমান প্রবর্তন করেছিলেন। এই কলের লাঙ্গল, সেলো মেশিন, আধুনিক যন্ত্রপাতি জিয়া রহমান এনে কৃষিতে আধুনিক পদ্ধতি প্রবর্তন করেছিলেন এবং জিয়া রহমান এক ফসলের দেশ থেকে বাংলাদেশকে 2 ফসলের দেশ, 3 ফসলের দেশে রূপান্তর করেছিলেন। আজকে আমরা কৃষিতে বিপ্লবের কথা বলি। কৃষিতে যদি বিপ্লব হয়ে থাকে, সেটার শুভ সূচনা করেছিলেন এই জাতির বীর সন্তান জিয়া রহমান। আপনারা দেখেছেন যে জিয়া রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে সশরীরে গিয়ে খাল খনন করেছিলেন আজ থেকে 43 বছর পর্যন্ত। আজকে সেই খালের পানিতে যখন বিদ্যুৎ থাকে না, ডিজেলের মূল্য বেশি, আজকে অনেক কৃষক সেই খালের পানি দিয়ে কৃষিতে সেচের চাহিদা পূরণ করছেন। এই যে জিয়া রহমানের সুদূর প্রসারী চিন্তা, চেতনা, পরিকল্পনা, এটা বাংলাদেশে অন্য কোন রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আজকে সেই জিয়া রহমানকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার একটি চক্রান্ত থেকে জিয়া রহমানকে হত্যা করা হয়। জিয়া রহমান 43 বছর আগে শহীদ হয়েছেন, কিন্তু জিয়া রহমানের চিন্তা, চেতনা, পরিকল্পনার উপরে আমরা আজকে বাংলাদেশ এগিয়ে গিয়েছিলাম। জিয়া রহমান সেই সময় এই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশি জাতীয়দের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যখন আমরা এই জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন করছি, তখন বাংলাদেশের ইতিহাসে আমরা আরেকটা চরম সংকটময় সময় অতিক্রম করছি। শেখ মুজিব কন্যা শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। যে শেখ হাসিনা 1996 সালে জনগণের ভোটের অধিকার কথা বলে 173 দিন হরতাল করেছে, সারা দেশ জ্বালা পোড়া করে অচল করে দিয়েছিল। যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 2006 সালে নৌকি বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচিত সরকারকে হটিয়ে অনির্বাচিত সরকার কায়েম করেছিল। সেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাতারাতি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন, শেখ হাসিনার অধীনে নির্বাচন, যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হয়, তাহলে কেন 1996 সালে 173 দিন হরতাল করে সারা দেশ জ্বালাপোড়া করে অচল করে দিয়েছে? আজকে দলীয় সরকার যদি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পরে বাংলাদেশের মানুষের এখন আর ভোটের অধিকার নাই। 2014 সালের জাতীয় নির্বাচন হয়েছে, আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন? পত্রপত্রিকায়, টেলিভিশনে দেখানো হয়েছে ভোট কেন্দ্রে ভোটার নাই, শিয়াল কুকুর শুয়ে থেকে ঘুম পাচ্ছে। মানুষ 2014 সালের নির্বাচনকে শিয়াল কুকুর মার্কা নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছিল। তারপরেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করেছে। 2018 সালের জাতীয় নির্বাচন হয়েছে, 30 ডিসেম্বর নির্বাচন। 29 তারিখ রাত্রিবেলা এই দেশের মানুষ খেয়ে দিয়ে নামাজ বন্দি করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়েছে, পর্দায় সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। আমিও সে সময় বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি রাত্রে ঘুমান না। জাতিকে ঘুমের মধ্যে রেখে উনি তাহাজ্জুদ নামাজের কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে উলঙ্গ ভাবে ব্যবহার করে রাতের বেলায় সিল মেরে নির্বাচন শেষ করে দিয়েছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন,
বিএনপি এবং তারেক রহমানের আহ্বানে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। 90% অধিক ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। তারপরেও আওয়ামী লীগ শিষ্টাচার বহির্ভূতভাবে আজকে সরকার গঠন করেছে। জাতীয় সংসদে নৌকা প্রতীক দিয়ে যারা নির্বাচিত হয়েছে নামদারি, তারাও আওয়ামী লীগের ঘরানার। তাদের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচিত হয়েছে তারাও আওয়ামী লীগের ঘরানার। জাতির দুর্ভাগ্য, আজকে জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রতিনিধি ছাড়া এই দেশের মানুষের কথা বলা, গণতন্ত্রের কথা বলার মতো কোন প্রতিনিধি জাতীয় সংসদে নাই। প্রিয় ভাই আমার, এমনি একটি অবস্থায় আজকে বাংলাদেশের মানুষ একটি দুর্বিষহ জীবন যাপন করছেন। 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, যারা জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধ করেছে, তাদের স্বপ্ন ছিল এই দেশ স্বাধীন হবে, স্বাধীন বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। আজকে স্বাধীনতার 53 বছর দাঁড়িয়ে বলতে দ্বিধা নাই, এই বাংলাদেশের মালিক এখন আর বাংলাদেশের জনগণ নাই। আওয়ামী লীগ নামক একটি দুঃশাসনের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মালিক হয়ে গেছে, আর বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছে। আজকে জেলা পর্যায়ে যদি দেখেন, আওয়ামী লীগের 5-7 জন নেতা যা বলে সারা জেলার 25-30 লক্ষ মানুষকে সেটাই মেনে নিতে হবে। আজকে যদি গ্রাম পর্যায়ে দেখেন, ওয়ার্ড পর্যায়ে দেখেন, আওয়ামী লীগের 2-4 জন নেতায় যা বলে ওই এলাকার সমস্ত মানুষকে তাই মেনে নিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের কাছে আজকে সারা বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। আজকে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায়, এই 16 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তন ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করে নাই। আজকে আপনার সন্তানকে আপনি পরিশ্রম করে কষ্ট করে লেখাপড়া করবেন, ভালো ছাত্র হবে, ছাত্রী হবে, মেধাবী হবে, পরীক্ষা দিতে যাবে, চাকরির জন্য পরীক্ষা দিতে যদি ফার্স্ট হয়, বাবা আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। অর্থাৎ এই দেশটা আওয়ামী লীগের ধর্মীয় সম্পত্তি হয়ে গেছে, এখানে সাধারণ মানুষের কোনো অধিকার নাই। আজকে আওয়ামী লীগ জনগণ থাকা, জনগণের বুকে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কোনো মূল্য আজকে সরকারের কাছে নাই। আমরা দেখুন, চাল, ডাল, চিনি, আদা, রসুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। তেলের দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সরকার আমার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কম, সরকার সেই তেল কম দামে কিনে এনে বাংলাদেশের মানুষের কাছে বেশি দামে বিক্রি করছে। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে ব্যবসা করছে। প্রিয় ভাই আমার, বিদ্যুতের মূল্য ইতিমধ্যে 14 বার বাড়ানো হয়েছে, তারপরেও বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ পাওয়া যায় না। আজকে গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে অনেকেই বেকার, অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় যখন মানুষের জনজীবন বিপর্যস্ত, সরকার জনগণের কল্যাণে কার্যকরী পদক্ষেপ না গ্রহণ করে বরং জনগণের সাথে উপহাস করে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে জিনিসের দাম বাড়লে সমস্যা নাই, মানুষের জীবন নাকি আগের চেয়ে উন্নত হয়েছে। আমরা বলি তাকে দেখুন, গত 16 বছরে এই এলাকায় বা জামালপুরে বা সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমার উন্নতি হয়েছে। যারা আওয়ামী লীগ করে না, সাধারণ মানুষের জীবনের কোন উন্নতি হয় নাই। প্রিয় ভাইরা, আজকে এই সরকারের কাছে সরকারি দলের এমপি, মন্ত্রী, নেতা কর্মী, মেয়র, কমিশনারদের কাছে জনগণের কোনো মূল্য নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না। আমরা বলি রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে নাই। কথাও সত্য জিনিস যে আমরা যারা এমপি হতে চাই, যারা সরকার গঠন করতে চাই, যারা মেয়র হতে চাই, কমিশনার হতে চাই, ভোটের প্রয়োজনে জনগণকে সম্মান করি, জনগণের জন্য কাজ করি, জনগণের কাছে জবাবদিহি করি। ভোট না থাকলে জনগণের কোনো মূল্য তাদের কাছে থাকে না। আজকে আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মেয়র হয়েছেন, কমিশনার হয়েছেন, ভোট ছাড়া নির্বাচিত হওয়ার কারণে জনগণের কোনো মূল্য তাদের কাছে নাই। আমরা সেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছি গত 17 বছর।
বছর। আমাদের একটি দাবি, বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। ভোটের মালিক জনগণ, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। কিন্তু শেখ হাসিনা যে বললাম 173 দিন ভোটের জন্য হরতাল করলেও এখন আর জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় না। আমার কথা খুব পরিষ্কার, 2014 সালের নির্বাচন, 2018 সালের জাতীয় নির্বাচন, 2024 সালের জাতীয় নির্বাচন এবং গত পৌরসভা নির্বাচনগুলো যদি আপনারা দেখেন, কোন নির্বাচনে এই জামালপুরের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। যে কারণে আজকে যারা এমপি হয়েছেন, যারা মেয়র হয়েছেন, কমিশনার হয়েছেন, তাদের কাছে জনগণের কোনো মূল্য নাই। সরকারি সুযোগ সুবিধা সরকারি নেতা কর্মীদের ভাগ্যে জোটে, সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। এই অবস্থা থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ সংসদীয় নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি বলছিলাম যে আমরা 17 বছর যাবৎ এই দাবিতে সংগ্রাম করছি। এই সংগ্রাম করতে গিয়ে এদেশের অভিসংবাদিত নেত্রী দেশের যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যার স্বামী প্রধানমন্ত্রী ছিল, যার স্বামী সেনাবাহিনীর প্রধান ছিল, রাষ্ট্রপতি ছিল, জিয়া রহমান সেই রাষ্ট্রনায়ক, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। আপনারা যারা দেখেছেন, জিয়া রহমান সেনাবাহিনীর প্রধান হওয়ার পরেও, রাষ্ট্রপতি হওয়ার পরেও একদম সাদা মাটা জীবনযাপন করতেন, সাধারণ মানুষের সাথে উঠা বসা করতেন এবং জিয়া রহমানের সততা, স্বচ্ছতার স্বাক্ষর ইতিহাসের স্বর্ণাক্ষর এলাকায় থাকবে। জিয়া রহমান সেনাবাহিনীর সাবেক প্রধান, রাষ্ট্রপতি হওয়ার পরেও জিয়া রহমান শহীদ হওয়ার পরে জিয়া রহমানের ব্যক্তিগত কোন সম্পত্তি খুঁজে পাওয়া যায় না। এই দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বিরল। আর সেই জিয়া রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবার এমপি নির্বাচিত হয়েছেন। আর সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, উনি এটিএমের টাকা চুরি করে খেয়েছেন, অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করা হয় না। তারপরেও বেগম খালেদা জিয়া জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আজকে এই অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই। আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে আসার আগে থেকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছিলেন, অন্যায়ভাবে মিথ্যে মামলায় সাজা দিয়েছেন। আজকে তারেক রহমান দেশ থেকে অনেক দূরে, তারপরেও দিনরাত পরিশ্রম করছেন এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় স্বপ্ন নিয়ে। গত 2023 সালের 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ছিল। আপনারা দেখেছেন বিএনপির সেই সমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছিল। আমাদের একটি দাবি ছিল, সরকার পদত্যাগ করে নির্বাচন দিবে, নিরপেক্ষ সরকার দিতে। আর সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে সেই জনসমাবেশ নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সারা বাংলাদেশের মানুষ তাকে পরিচ্ছন্ন রাজনীতি হিসেবে চিনে। সেই বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের 28,000 নেতাকর্মীকে সারা বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। এই জামালপুর সদর এবং শহরেও আমাদের 146 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায়ভাবে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে মিথ্যে মামলা, কায়দী মামলা দেওয়া হয়েছে, নাশকতার মামলা। আমাদের এই এলাকার অনেকেই সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন, অনেকেই আসামি হয়েছেন। আমাদের সাজ্জাদকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় আসামি মুক্ত করা হয়েছে। এরকম জামালপুর সদর এবং শহরে 146 জনকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। প্রিয় ভাই আমার, আন্দোলন চলা অবস্থায় সর্ষে বাড়িতে রাত্রিবেলা কে বা কারা ট্রেনে আগুন দিয়েছে, ওই মামলার আসামি করা হয়েছে আমাকে, ওই মামলার আসামি করা হয়েছে আমাদের শাহ মাসুদকে, ওই মামলার আসামি করা হয়েছে আমাদের আব্দুল হাসান সাইদ। আওয়ামী লীগ মনে করেছিল 28 অক্টোবরে পরে যেভাবে বিএনপির উপর জুলুম নির্যাতন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বাড়ি বাড়ি হামলা করা হয়েছে, হয়তো বিএনপি বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ অনেকেই বলেন বিএনপি নিঃশেষ হয়ে গিয়েছে। আজকে তাকিয়ে দেখুন, বিএনপি এত জুলুম নির্যাতনের পরেও, বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা খুন করার পরেও, বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে জেলখানায় ঢোকানোর পরেও, বিএনপির 37 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে কায়েমি মামলা দেওয়ার পরেও আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাংলাদেশের শতকরা 90% জনগণ বিএনপির সাথে আছে। আর আওয়ামী লীগ 17 বছরে জুলুম নির্যাতন লুটতরাজের মধ্য দিয়ে আজকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের প্রিয় ভাই আমার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা সেই বিএনপি করি যে বিএনপি নেতা জিয়াউর রহমান এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। আমরা সেই বিএনপি করি যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু গণতন্ত্রের স্বপ্নে বিভোর হয়ে গণতন্ত্রের আন্দোলনকে সফল করার নিরাপত্তায় নিয়ে আজকে এই অবৈধ সরকারের সাথে আঘাত করে নাই। আমরা সেই বিএনপি করি যে বিএনপি নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়ার পরেও আজকে দেশ থেকে অনেক দূরে থেকেও দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন নিয়ে আমরা সেই বিএনপি করি যে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একাধিকবার গ্রেপ্তার করে জেলে ঢোকানোর উপরেও আজকে ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 90টির অধিক মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তারপরেও তার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের বিএনপি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমরা আজকে শপথ নিতে চাই, প্রয়োজন বোধে আগামী দিনে আমরা যে আমাদের নেতা জীবন দিয়েছে, প্রয়োজন বোধে আগামী দিনে আমরা আমাদের জীবন বাজি রাখবো, প্রয়োজন বোধে আমরা রক্ত দিব। তারপরেও আজকে এই জানুনবাজ জুলুমবাজ ভোট ডাকাত স্বৈরাচারী লোকেরা আওয়ামী লীগের সরকারকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে আগামী দিনে একটি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান, এইখানে আমার জন্ম, এইখানে আমার বেড়ে ওঠা। আজকে বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি। গত 17 বছর বিএনপি বিরোধী দলে, এই গত 17 বছরে আমার কারণে আমার এই এলাকার অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, অনেক বাড়ি ঘরে হামলা করা হয়েছে। তারপরেও সুখে দুঃখে বিপদ আপদে আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, আমাদেরকে সঙ্গে থেকে আন্দোলনকে বেগমান করার শক্তি জুগিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি শুধু এটুকু অনুরোধ করবো, আমি বিশ্বাস করি যে আগামী দিনগুলোতেও আমাদের সুখে দুঃখে বিপদ আপদে এই এলাকার মানুষ বিগত দিনে নেয় আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবে। এটি আমার মনের বিশ্বাস। আমি বিশ্বাস দিই, অত্যন্ত চাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে কোনো অপশক্তির কাছে মাথা নত না করে আগামী দিনে সততার সাথে সাহসিকতার সাথে এই জনগণের মুক্তির যে আন্দোলন, এই আন্দোলনে আমরা যাতে আপনাদের বিপদ আপদে সুখে দুঃখে পাশে থেকে যাতে আমরা সফল হতে পারি, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ জাতীয় দল 10 নং ওয়ার্ড শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে যাদের নাম বলা হয়েছে, যারা সহযোগিতা করে এই অনুষ্ঠানটি আজকে আয়োজন এবং সফল করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার চলাফেরা কথা কর্ম আচরণে যদি কেউ কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে দোয়া করবেন যাতে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে পারি, যাতে সম্মান ইজ্জতের সাথে সততার সাথে চলতে পারি। আমি সেই দোয়া কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান গণতন্ত্র মুক্তির সংগ্রামে এই দেশের মানুষের প্রত্যেকটির দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি অবস্থিতি, আপনারা ধৈর্য সহকারে প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনলেন। আমরা অনেকেই পরবর্তীতে উপস্থিত রয়েছেন। আসলে অনেকের নাম বলতে পারিনি, যাদের নাম বলতে পারিনি আপনারা সকলেই
এই দলের সক্রিয় নেতা কর্মী, প্রিয় ভাই বোনেরা সকলেই, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় নেতা কর্মী ও সমর্থক সকলকে আমি যাদের নাম বলতে পারিনি, আমি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর পৌরসভার অন্তর্গত 10 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব সুলাইমান হক সোলো ভাই সমাপনী বক্তব্য রাখবেন। 10 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের শহীদ জিয়া রাষ্ট্রপতি 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেব, উপস্থিত আছেন সকল স্তরের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের সভা আপনারা সবকিছু শুনেছেন। এখন আমি এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আবার পরবর্তী দোয়া হবে, খাদ্য বিতরণ হবে। আপনারা ধৈর্য জ্ঞাপন করে দোয়া করে এই খাদ্য বিতরণে অংশগ্রহণ করে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের আলোচনা সভার প্রথম পর্ব শেষ হলো। এখন দ্বিতীয় পর্যায়ে দোয়া, তারপর তবরক বিতরণ অনুষ্ঠান হবে। এখন দোয়া পরিচালনা করবেন রশিদপুর জামে মসজিদে পেজ ইমাম জনাব নজরুল ইসলাম সাহেব। জনাব নজরুল ইসলাম সাহেব দোয়া পরিচালনার পর তবরক বিতরণ হবে। আপনারা যে যে বসে রয়েছেন, যে যে অবস্থানে রয়েছেন, আপনারা সেভাবেই বসে থাকেন। আশা করি প্রত্যেকের কাছে তবরক পৌঁছে যাবে। যদি উঠে দাঁড়িয়ে করুন তবরক সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। কাজেই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। আপনারা সুন্দরভাবে তবরক নেওয়ার জন্য সকলেই বসে থাকবেন, কেউ উঠবেন না। যারা তবরক পাবেন তারা উঠবেন না। এখন দোয়া পরিচালনা করবেন জনাব মামুন নজরুল ইসলাম সাহেব। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل الدعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا واجعلنا مسلمين لك من ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ তাআলা 10 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আয় আল্লাহ তাআলা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয় আল্লাহ এই রশিদপুর গ্রামে আয় আল্লাহ বুরহানুদ্দিন দরবার শরীফে আয় আল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমাদের মধ্যমণি আয় আল্লাহ তাআলা প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই উপস্থিত রয়েছেন। আয় আল্লাহ
বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা তোমার শাহী দরবারে তাদের সাথে হাত ধরেছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাআলা আজকের দোয়ার অনুষ্ঠানকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৩তম শাহাদাত বার্ষিকী মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তাআলা আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা তার কলিজার টুকরা বড় ছেলে বিদেশের মাটিতে রয়েছে, বাংলাদেশে আসার তৌফিক দাও। আল্লাহ তাআলা তার ছোট ছেলে আরাফাত রহমান সুকু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ তাআলা আজকের শাহাদাত বার্ষিকী মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের শাহাদাত বার্ষিকীতে আজকে আমাদের এই এলাকার একটি সন্তান জামালপুর জেলার 3বারের সাধারণ সম্পাদক, আল্লাহ জামালপুর পৌর 2বারের সফল মেয়র, ময়মনসিংহ সহ সাংগঠনিক সম্পাদক, আল্লাহ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেসের মামুন ভাইকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পুরো করে দাও। আল্লাহ তুমি তার শারীরিক মানসিক অর্থনৈতিক আল্লাহ তুমি সকল কিছুই তাকে হেফাজত করো। আল্লাহ তার ছোট ভাই শাহ আব্দুল আল্লাহ মাসুদ ভাই আল্লাহ তার সকল নেতৃবৃন্দ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা আল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানে যারা সমবেত হয়েছে আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আজকের এই মোনাজাত গুলো মাওলা তুমি কবুল করে নাও, সকলকে হিদায়াত নসিব করে দাও। আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিবা আল্লাহ সেই দিন তোমার মধুর কালেমা আমাদের জবানে মাওলা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।